উচ্চ মাধ্যমিক দর্শন 2025 সাজেশন। যে সমস্ত শিক্ষার্থীরা একেবারে লজিকের কথা শুনলে মাথা ব্যথা, তাদের জন্য অবশ্যই গুরুত্বপূর্ণ এই ভিডিওটা, তারা অবশ্যই দেখে নেবে। তো দেখো, যে সমস্ত শিক্ষার্থীরা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিবে 2025 সালে এবং সাবজেক্ট যাদের দর্শন রয়েছে, তাদের জন্য অবশ্যই গুরুত্বপূর্ণ একটা ভিডিও হতে চলেছে। তো তারা অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত আমার এই ভিডিওটি দেখো, আর অবশ্যই যারা নতুন এই চ্যানেলে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। তো দর্শনের কিছু চ্যাপ্টার আছে, যে সমস্ত চ্যাপ্টার বা অধ্যায়গুলো থেকে বড় প্রশ্ন দিতে হবে, মানে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের যে পাঠ্যক্রম, সেই পাঠ্যক্রমের যে আমাদের যে দর্শন রয়েছে, সেই দর্শনের কিছু সিলেবাস আছে। সেই সিলেবাসের যে সমস্ত টপিকগুলো অন্তর্ভুক্ত আছে, সেই সমস্ত টপিকের মধ্যে কিছু গুরুত্বপূর্ণ টপিক আছে যেগুলোর থেকে বড় প্রশ্ন থাকে বা দিতে বাধ্য, এবং শিক্ষার্থীদেরকেও অবশ্যই করতে হবে সেই সমস্ত টপিকগুলো। তো কি সেই সমস্ত টপিকগুলো একবার দেখে নেওয়া যায়। তো উচ্চ মাধ্যমিক দর্শন দুটো পার্টে বিভক্ত, একটা হচ্ছে কি অবরোহ যুক্তি আর একটা হচ্ছে আরোহ যুক্তি। তো অবরোহ যুক্তিতে যে অবন্ধব অনুমানটা রয়েছে, আমাধ্যম অনুমান, সেইখান থেকে বড় প্রশ্ন থাকে। মাঝে মধ্যে বচনের বিরোধিতা, সেখান থেকে বড় প্রশ্ন একটা থাকে। আর আছে নিরপেক্ষ ন্যায় অনুমান। নিরপেক্ষ ন্যায় অনুমান থেকে একটা বড় প্রশ্ন দিয়ে দেয়। তাহলে অবরোহ যুক্তি থেকে 3টা বড় প্রশ্ন থাকছে, অর্থাৎ 3×8 = 24। আর আরোহ যুক্তি থেকে মিলের পদ্ধতি, ওই পদ্ধতি থেকে একটা বড় প্রশ্ন, আর আরোহমূলক যে দোষ, সেইখান থেকে একটা, মানে 4×4=8 দুটো প্রশ্ন থাকে। তাহলে এই হচ্ছে গিয়ে 5×8=40। তো কি এমন বড় প্রশ্ন যেগুলো প্রথম থেকে পড়তে হবে? প্রথম থেকে যদি পড়াশোনা করা যায়, তাহলে মোটামুটি বছরের শেষে বা ফাইনাল পরীক্ষা দেওয়ার সময় তাকে শিক্ষার্থীদের আর কষ্ট ভোগ করতে হবে না। নয় দেখা গেলো যে পরীক্ষা হলে গিয়ে বলতে হয় যে কোনটা পড়েছে রে, এরকম একটা ভাবনা চিন্তা থাকে। তো আশা করি এই চ্যানেলটিকে তোমরা দেখো, ফলো করো, শেয়ার করো, লাইক কমেন্ট অবশ্যই করো। আর যদি কোনো প্রশ্ন থাকে, তোমাদের অজানা কোনো প্রশ্ন থাকে দর্শনের ওপরে, অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে গিয়ে কমেন্ট করে দাও, আমি তোমাদের জন্য তৎক্ষণাৎ উত্তর দেওয়ার চেষ্টা করব। তো দেখো কী কী এমন প্রশ্ন হচ্ছে বচনের যে চ্যাপ্টারটা রয়েছে, সেই বচনের চ্যাপ্টারে কিছু প্রশ্ন আছে, যে প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ। আমি সেগুলো বলে দিচ্ছি, তোমরা একবার শুনে নিলেই যথেষ্ট। বচন কাকে বলে? উদাহরণসহ নিরপেক্ষ বচন এবং সাপেক্ষ বচনের মধ্যে পার্থক্য লিখো। 8 নম্বরের জন্য আমি আবারও বলছি, বচন কাকে বলে? উদাহরণসহ নিরপেক্ষ বচন ও সাপেক্ষ বচনের মধ্যে পার্থক্য। 2 নম্বর প্রশ্ন, নিরপেক্ষ বচন কাকে বলে? উদাহরণের সাহায্যে নিরপেক্ষ বচনের বিভিন্ন অংশগুলি চিহ্নিত করো। পদের ব্যাপ্যতা বলতে কি বোঝো? পদের ব্যাপ্যতা সংক্রান্ত নিয়মগুলি উল্লেখ করো। আর কি আছে? নিরপেক্ষ বচনের পদের ব্যাপ্যতা বলতে কি বোঝো? 4 প্রকার নিরপেক্ষ বচনে কোন কোন পদ ব্যাপ্য এবং অব্যাপ্য তা উল্লেখ করো। আর হচ্ছে গিয়ে পদের ব্যাপ্যতা সংক্রান্ত সাধারণ নিয়মগুলি উল্লেখ করো। 3টা প্রশ্ন আমি তোমাদেরকে বলে দিলাম। আর 4 নম্বর একটা প্রশ্ন, সেটা হচ্ছে নিরপেক্ষ বচনে গুণ ও পরিমাণ বলতে কি বোঝো? নিরপেক্ষ বচনে গুণ ও পরিমাণ বলতে কি বোঝো? আর কি? দৃষ্টান্ত সহ নিরপেক্ষ বচনের শ্রেণী বিভাগটা করো। এই হচ্ছে গিয়ে বচন থেকে প্রশ্ন। এর বাইরে একটা প্রশ্ন করার দরকার নাই, তোমরা এই প্রশ্নগুলো মাঝে মধ্যে রিডিং দাও, শুধু রিডিং দিলেই মোটামুটি তোমরা অনেক কিছু জেনে যাবে। তারপরে দেখো অমাধ্যম অনুমান। এই অমাধ্যম অনুমান থেকে থাকে আবার একটা বড় প্রশ্ন। তো কি দেখে নেওয়া যাক এক ঝলকে। 1 নম্বর প্রশ্ন হচ্ছে যে আবর্তনের নিয়মগুলি উল্লেখ করো, বা আবর্তনের নিয়মগুলি উদাহরণ সহ উল্লেখ করো। ও বচনের আবর্তন সম্ভব নয় কেন? আর এই বচনের সরল আবর্তন কি সম্ভব? যদি সম্ভব হয় এই বচনের সরল আবর্তন, তাহলে কোন কোন ক্ষেত্রে সম্ভব? 2 নম্বর প্রশ্ন, বিবর্তন কাকে বলে? বিবর্তনের গুণ ও পরিমাণের নিয়ম দুটি উল্লেখ করো। বিবর্তন কাকে বলে? বিবর্তনের গুণ ও পরিমাণের নিয়ম দুটি উল্লেখ করো। 3 নম্বর প্রশ্ন, বিবর্তন কাকে বলে? বিবর্তনকে কেন অমাধ্যম অনুমান বলা হয়? দৃষ্টান্ত সহ বিবর্তনের নিয়মগুলি উল্লেখ করো। 4 নম্বর প্রশ্ন হচ্ছে আবর্তন কাকে বলে? আবর্তনের প্রকারভেদ এবং তার সঙ্গে আবর্তনের নিয়মগুলি উল্লেখ করো। 5 নম্বর প্রশ্ন, আবর্তন কি বা আবর্তন কাকে বলে? সরল আবর্তন ও অসরল আবর্তনের মধ্যে পার্থক্য লিখো। AEIO এই 4টা নিরপেক্ষ বচনের আবর্তনের দৃষ্টান্ত দাও। তাহলে হয়ে গেল 2টা চ্যাপ্টার। একটা হচ্ছে গিয়ে তোমাদের বচন চ্যাপ্টার, আর একটা চ্যাপ্টার হচ্ছে অমাধ্যম অনুমান। তাহলে এই দুটো হলো। তারপরে আমরা আসবো নিরপেক্ষ ন্যায়। নিরপেক্ষ ন্যায় অনুমান গুরুত্বপূর্ণ একটা জায়গা। এই নিরপেক্ষ ন্যায় অনুমান অবশ্যই একটা গুরুত্বপূর্ণ জায়গা। এখান থেকে কেউ যদি ভাবে যে আমি সাজেশন মানে কমন নিব, সেটা খুব ডিফিকাল্ট হবে। মানে কিছু প্রশ্ন আছে যেগুলো পড়তেই হবে তোমাদের। যেমনটা হচ্ছে ন্যায় অনুমানের নিয়ম, 10টা নিয়ম আছে। তারপরে ন্যায় অনুমানের 10টা দোষ আছে। সেই 10টা দোষ, 19টা শুদ্ধ মূর্তি এবং 4টা সংস্থান। এইগুলো অবশ্যই জানতে হবে। এগুলো জানলে মোটামুটি ন্যায় অনুমান থেকে প্রশ্ন যেগুলো দিবে, টিকা দিয়ে দেয় হয়তো অব্যাপ্য হেতু দোষ, অবৈধ সমানীকরণ দোষ,
এইগুলো দিয়ে দেয়, তখন এগুলো কিন্তু না জানলে সম্ভব নয়। তারপরে হচ্ছে মিলের পদ্ধতি। মিলের যে পদ্ধতি কার্যকর সম্পর্ক আবিষ্কার ও প্রমাণ করার জন্য জন স্টুয়ার্ট মিল যে 5টা পদ্ধতির কথা বলেছেন, সেই 5টা পদ্ধতির মধ্যে 4টা খুবই গুরুত্বপূর্ণ। একটা পদ্ধতি আসে না পরিশেষ যেটা, আর দুটো অল্টারনেট করে আসে। তো এই বছর 2025 সালের জন্য যেটা আসবে সেটা হচ্ছে মিলের অন্যায়ী পদ্ধতি। অন্যায়ী পদ্ধতির সংজ্ঞা, আকার, দৃষ্টান্ত, দুটি সুবিধা আর দুটি অসুবিধা। আর কি মিলের যুগ্ম পদ্ধতি। যুগ্ম পদ্ধতি বলতে অন্যায় ব্যতিরেখী পদ্ধতিকে বোঝায়। একটা হচ্ছে অন্যায় ব্যতিরেখী, মানে অন্যায় এবং ব্যতিরেক এই দুটো পদ্ধতিকে সংযুক্ত করা হয়, তাই বলা হয় অন্যায় ব্যতিরেখী পদ্ধতি বা সংযুক্ত পদ্ধতি বা যুগ্ম পদ্ধতি। এরও সংজ্ঞা, আকার, দৃষ্টান্ত, অসুবিধা লিখতে হয়। আর শেষ যেটা সেটা হচ্ছে আরোহমূলক দোষ। এখানে কি আছে? আরোহমূলক দোষে আছে যে অবৈধ সমানীকরণ দোষ, সহকার্যজনিত দোষ, আর হচ্ছে কি মন্দময়জনিত দোষ, আর অপর্যবেক্ষণজনিত দোষ। তাহলে এই গেল তোমার বড় প্রশ্ন। এই প্রশ্নগুলো একদম এখন থেকে শুরু করে দাও তোমরা মোটামুটি পড়তে। তোমাদের যদি অসুবিধা হয় এই সমস্ত প্রশ্নগুলো আমি পরবর্তীতে এই আমার ইউটিউবে খুব সুন্দরভাবে আলোচনা করব। তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও আর দেখতে থাকো আমার এই চ্যানেলটিকে।